হারবার্ট স্পেন্সারের পঞ্চসোপান দেওয়া হয়েছিল। হারবার্ট স্পেন্সারের পঞ্চসোপান খ বিভাগে খ বিভাগ। এটা বিষয় কোড করতে দিছিলাম। এটা বিষয় কোড করলো এই যে স্কুল অ্যাসেম্বলি এন্ড হ্যাঁ, তাহলে এটার খ বিভাগ আমরা শেষ, তাই না? ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল সাবজেক্টের সম্পূর্ণ গ বিভাগ শেষ করে ফেলবো এবং অন্য একটা নতুন বিষয় নিয়ে আজকে শুরু করব। পাশাপাশি কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো একান্তই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। তো আমরা মনে হয় সর্বশেষ প্রশ্ন দিয়েছিলাম একজন আদর্শ শারীরিক শিক্ষকের কি কি গুণাবলী থাকা আবশ্যক, না? এটা দিয়েছিলাম, দায়িত্ব গুণাবলী। আচ্ছা, আমরা ওই বিষয়েরই তাহলে আমরা চলে যাই। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল এর বিষয়গত ছিল 1 2 3 1 এর সাবজেক্ট কোড 1 2 3 1 2 আলোচনা হয়েছিল। খ বিভাগ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে আমরা গ বিভাগটা শেষ করে দেব। ক খ বিভাগ আলোচনা হয়েছিল, আজকে আমরা গ বিভাগটা দিয়ে দেব। তো আমি আগেই বলেছিলাম, আমি যে প্রশ্নগুলো ক এবং ক বিভাগ আপনাদের কিছুটা প্রশ্ন তারতম্য আসতে পারে, তো খ বিভাগ এবং গ বিভাগ মাস্ট বি কমন পাবে। হয় খ বিভাগে যে প্রশ্ন দিচ্ছি হয় সেটা গ বিভাগে আসবে, অথবা ঘ বিভাগে দিচ্ছি যেটা সেটা খ বিভাগে আসবে। এই দুটোর মধ্যে একটাতে পাবেনই কমন নিশ্চিন্তে। কিন্তু ক বিভাগের প্রশ্ন শর্ট প্রশ্ন, এগুলো ওই থিওরি একটু পড়তে হয়। তো সাময়িক যে মানে প্ল্যানিং বা এর মধ্যে যেগুলো আসার মতো সেগুলো তো আমি দিয়েই ফেলেছি, ওগুলো আপনারা খেয়াল করবেন, ইনশাল্লাহ কমন পাবেন। তবে প্রশ্ন প্যাটার্ন একটু দেখবেন, এই প্রশ্ন প্যাটার্ন আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আর পাশাপাশি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব পরে, আগে সাবজেক্টগুলো শেষ করি। তাহলে 1 নম্বরে আসি, নিম্ন মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাদান পদ্ধতির ধরন ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আমাদের এই প্রশ্নে একটা প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন কেমন, যে এখানে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতি বলতে আপনি জেনারেল শিক্ষা ব্যাখ্যা করবেন, না খেলাধুলা বিষয়ক শিক্ষা ব্যাখ্যা করবেন, অর্থাৎ শারীরিক শিক্ষা বিষয়ক? আপনাকে এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। এখানে বোঝার উপায় নেই যে আপনি শারীরিক শিক্ষা লিখবেন না জেনারেল শিক্ষা লিখবেন। এটা প্রশ্ন থেকে মনে হচ্ছে জেনারেল শিক্ষা, কিন্তু আপনি অবশ্যই এটা ব্যাখ্যা লিখবেন হচ্ছে আপনার শারীরিক শিক্ষার আলোকে। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে সবসময়, যেহেতু এটা ফিজিক্যাল এডুকেশন পার্ট।
এটা অবশ্যই আপনি শারীরিক শিক্ষা, যেমন এখন প্রত্যেকটা মাধ্যমিক প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা একটা বই রাখা হয়েছে, ঠিক আছে? ওই বইটা রাখা হয়েছে আপনার এই শিক্ষাটা আলোচনা করার জন্য। এই প্রশ্নটা যে মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক কিন্তু একটা মধ্যম পর্যায়ের একটা শিক্ষা ব্যবস্থা, এখানে ছাত্ররা, আমি পরে আলোচনা করব, প্রশ্ন দিয়ে দিই, লিখে নেন সবাই, একটু লিখে নেন। নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাদান পদ্ধতির ধরন ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা কি? শ্রেণী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। আচ্ছা, আমি এই কথাটা আবার, তুমি হয়তো শোনো নাই, আমাদের নিম্ন মাধ্যমিক স্তরের, নিম্ন মাধ্যমিক বলতে কোনটাকে বোঝায়? নিম্ন নবমের নিচ পর্যন্ত আমরা বলি না নিম্ন মাধ্যমিক, মানে এসএসসি পর্যন্ত। এখানে মাধ্যমিক হইলেও কিন্তু এটা আমরা নিম্ন মাধ্যমিক বলি। আর উচ্চ মাধ্যমিক কোনটা? ইন্টার। আমরা বলি না উচ্চ মাধ্যমিক আর নিম্ন মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক হচ্ছে 10ম শ্রেণী আর 6ষ্ঠ শ্রেণী, এইটা এই মধ্যম ক্লাসগুলো, হ্যাঁ নিম্ন মাধ্যমিক। আর উচ্চতর কোনটা? উচ্চ মাধ্যমিক বলতে ইন্টার। শুধুমাত্র এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে আমরা বলবো কি বলবো? উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, আর একেবারে প্রাথমিক যেটা হচ্ছে, আমি লিখে দিই, হ্যাঁ, প্রথম থেকে পঞ্চম প্রাথমিক, মনে রাখবেন এটা, হ্যাঁ কিন্তু জানা দরকার। আচ্ছা, নিম্ন মাধ্যমিক, আচ্ছা, আর শুধুমাত্র আচ্ছা, এই উচ্চ কথাটা আমরা সাধারণত এইচএসসি কলেজটাকে বোঝাবো, হ্যাঁ, এই উচ্চটাকে আমরা ইন্টারমিডিয়েট। আর নিম্ন মাধ্যমিক বলতে আমরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বোঝাবো, এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। আর প্রথম থেকে পঞ্চম এটা প্রাথমিক স্কুল, এটা আমরা সবাই মোটামুটি জানাই। তাহলে এখানে কিন্তু আমার এই ঘাটটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ঘাট। এইটাতে শারীরিক শিক্ষা বিষয়টাকে আমরা যদি ভালোভাবে এক্সপ্লেইন না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো, এই জন্য শ্রেণী ব্যবস্থাপনা কি, নিম্ন মাধ্যমিকের এই শিক্ষা ব্যবস্থাপনাটা কি, এই বিষয়টা কিন্তু রিলেটেড। আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে বর্তমানে শারীরিক শিক্ষাটা আপনার মাঠে দেওয়ার সুযোগ খুবই কম। আপনি অন্তত শিক্ষার্থীদের একটা প্রতিষ্ঠানে পাবেন, এই সুযোগটা আপনার আছে। শিক্ষকরা অন্তত ছাত্রছাত্রীরা কোনো না কোনো স্কুলে তারা ভর্তি হবে, পড়াশোনার জন্য তো আসবে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেল? আচ্ছা, প্রশ্নটা লিখে নেন। সে তো বিশ্ববিদ্যালয় ডিগ্রি লেভেল, হ্যাঁ বিশ্ববিদ্যালয় লেভেল, হায়ার এডুকেশন, ওটা ডিগ্রি লেভেল। হ্যাঁ, আপনারা যেগুলো শেষ করেছেন এগুলো হচ্ছে ডিগ্রি লেভেল, অর্থাৎ উচ্চতরটাও শেষ করে ফেলেছেন। ডিগ্রি লেভেলে তো আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করে ফেলেন। এই জন্য
ডিগ্রি লেভেলে শারীরিক শিক্ষার বিষয়টা এরকম এমনি শারীরিক শিক্ষা উপরে ডিগ্রি নেন সেটা আছে, কিন্তু ডিগ্রি লেভেলে আপনার মোটামুটি সবাই একটা হচ্ছে পজিশনে শারীরিক শিক্ষা সম্পর্কে জেনে ফেলে। আর ডিগ্রি লেভেলে আমাদের একটা এমন একটা এজ আসে, ওই এজে সাধারণত খেলাধুলা থেকে আরো বঞ্চিত হয়ে যায়। ভালো করে চিন্তা করবেন, খেলার বয়স হচ্ছে 10 থেকে 25 পর্যন্ত। হ্যাঁ, দেখবেন যে আপনি 10 থেকে 25 পর্যন্ত পরে এখন আপনার আস্তে আস্তে বয়সটা মানে খেলার মাঠে নামলে আপনার দমটা থাকবে না। আমি তো খেলাধুলো করতাম, আমি জানি ওই সময় আমার স্পিড বাতাস বাড়তো গায়ে দৌড়ালে, কিন্তু এখন আমি আস্তে আস্তে নার্ভাস হয়ে যাচ্ছি। সবাই তাহলে আমরা এটা কিন্তু জানা, তাই না? নাকি জানা নেই? এই উচ্চ মাধ্যমিক বলতে উচ্চ ওই যে ইন্টারমিডিয়েট কলেজকে বোঝায়, যেসব জায়গায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিকটা আছে, উচ্চতার লেখাপড়াটা আছে। এখানেও কিন্তু আপনার ফিজিক্যাল এডুকেশনটা গুরুত্বপূর্ণ আছে, কিন্তু এই ষষ্ঠ থেকে দশমটাই সবচেয়ে ভূমিকা বেশি রাখে। এই জায়গাতে একটা ছেলে খেলাধুলার প্রতি অনুপ্রেরণা গড়ার মূল কেন্দ্র। তাহলে আমি এখানে বললাম ওইটা হচ্ছে এখন বর্তমান করতেছে না, না, এই প্রাথমিকটা সার্বজনীন, প্রথম থেকে পঞ্চম এটাই আছে সার্বজনীন। আর বর্তমানে দেখতেছি বিভিন্ন সরকারি প্রাথমিক ষষ্ঠ সপ্তম অষ্টম খুলতেছে, কিন্তু প্রাথমিক অধিদপ্তর বলতে প্রথম থেকে পঞ্চমকে আমরা ইতিপূর্বে তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা আমি নিজেও করেছি। তো তোমার আমি বলতেছি শারীরিক শিক্ষার গুরুত্বটা, হ্যাঁ গুরুত্বতা বিষয়ে যদি তুমি ডিসকাস করো, তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীটাই সবচেয়ে উৎকৃষ্ট সময়, বুঝা গেল? প্রাথমিক ছেলেবেলে এখানে খেলাধুলো করবে নিজেদের মধ্যে, প্রাথমিক তো প্রাথমিক জ্ঞান। হ্যাঁ, তো তাহলে এই জায়গাটাই আমাদের মানে তুমি আমি কি জানি বা আমরা কি জানি সেটা অ্যাপ্লাই করার জায়গায় হচ্ছে এইটা। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো উঠতে চায় না, সমস্যা আছে। তো অনেক ঝামেলা। অটিজম কি? অটিজম অটিজম কি ও দৃষ্টি প্রতিবন্ধী আচ্ছা, অটিজম আর দৃষ্টি প্রতিবন্ধী বিষয়টা কি একই? কেমন আলাদা কেউ বলতে পারবা? অটিজম হচ্ছে যা হচ্ছে মানে শরীরের কিছু মানে আচার আচরণ ভিন্ন। হ্যাঁ, যেমন হচ্ছে আনন্দ বিষয় আনন্দ পাবে না, এক অন্যের সাথে কথা বলবে না, একঘেয়েমি, এইগুলো হচ্ছে অটিজম। হ্যাঁ, এগুলো আরো অনেক উদাহরণ আছে। দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে যে চোখে দেখে না, সরাসরি দৃষ্টি প্রতিবন্ধী। এখানে একটু ব্যাপার আছে, কিন্তু এই দৃষ্টিবন্ধী অটিজম কিন্তু একটা, এটা এক সময় কিন্তু এটা থেকে বের হওয়া সম্ভব, ঠিক আছে? অটিজম থেকে বের হওয়ার জন্য বেশ কতগুলো কার্যক্রম, এমনকি তোমরা বিভিন্ন জেলায় বা থানায় দেখতে পাবা বিভিন্ন অটিজম স্কুল করছে, তাই না? কি জন্য করছে? যে অটিজম থেকে আমরা মুক্তি পেতে পারি, কিছু সেবা যত্নের মাধ্যমে আমরা কি করতে পারি, এখান থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারি। আমি তোমাদেরকে বলেছিলাম লিওনেল মেসি কিন্তু অটিজম ছিল। হ্যাঁ, সে এখন বিশ্ব প্লেয়ার। হ্যাঁ, তোমরা লিওনেল মেসির বায়োডাটা পড়ে দেখো, সে কি ছিল তোমরা দেখতে পাবা। হ্যাঁ, এদের সাধারণত মুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এরা স্থায়ীভাবে। আমাদের ওখানে একজন রনি নামে একটা ছেলেটা খুবই ভালো, আমার ভাইয়ের ছেলে, সে জন্ম থেকে এই ঝামেলাটা হয়েছে,
সে বহুত চিকিৎসা করলো কোনোভাবেই এটা কোনো সলিউশন নাই। না। এটা এটা মানে জন্ম থেকে যেগুলো হয় এটা সলিউশন একটু কমই। হ্যাঁ, আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ ব্যাখ্যা করো। সহজ প্রশ্ন। আচ্ছা, শিক্ষা সহায়ক। এখন আমি আবার বলে দিই, এই প্রশ্ন কিন্তু একটাও তোমরা জেনারেল শিক্ষার আলোকে লিখতে পারবা না। তুমি তো শিক্ষায় অনার্স মাস্টার্স না, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের শিক্ষা বিভাগে অহরহ ছিল। শিক্ষা সহায়ক উপকরণ, আমি শিক্ষায় বিএড করা, তো বিএড এমএড করা। হ্যাঁ, তো এরকম প্রশ্ন অহরহ আছে। শিক্ষা সহায়ক উপকরণ কি, শিক্ষা কি, শিক্ষা সংক্রান্ত মানে উপকরণ কি। তো এখানে শিক্ষা সহায়ক বলতে তুমি ওই শিক্ষাটা দিবা না। এখানে শিক্ষা সহায়ক বলতে আমরা কোনটাকে প্রাধান্য দিব? শারীরিক শিক্ষার উপকরণ সমূহ কি কি লাগতে পারে। আচ্ছা, তুমি একজন শারীরিক প্রশিক্ষক, সেক্ষেত্রে তোমার শারীরিক শিক্ষা জ্ঞান যে দিবা, তুমি যে কোনো একটা ইভেন্ট সম্পর্কে জানাবা। আমি ক্রিকেট খেলার কথাই বললাম, এবং ক্রিকেট খেলার উপকরণ নাই, আমার ক্রিকেট খেলার উপকরণ নাই, আমি কিভাবে উপকরণ বাদে শিক্ষা দেব? শারীরিক শিক্ষা এমন একটা পার্ট যেটার জন্য মাঠ অত্যন্ত আবশ্যক একটা জিনিস। ঠিক আছে, শারীরিক শিক্ষার মূলনীতি হচ্ছে খোলা মাঠ। এটা তোমরা জানো তো নাকি? শারীরিক শিক্ষার মূল উপকরণ কি? খোলা মাঠ। এখন তোমার সবই আছে, একটা মাঠে যে ছাত্রছাত্রীদের একটু মানে ওয়ার্ম আপ করাবা, সেই জায়গাটাও নেই, তাহলে তো শারীরিক শিক্ষা হচ্ছে না। হচ্ছে? কোনোভাবেই হচ্ছে না। এই কারণে তো দেখো না, আমাদের আছে খেলাধুলার ব্যবস্থা খুব দুর্বল। আমাদের তো ডে বাই ডে, আমি তোমাদের একদিন আলোচনা করছিলাম, আস্তে আস্তে না জানি কি হবে তা আল্লাহ ভালো জানে। বাংলাদেশের যে আয়তন ব্যবস্থা আর যে বলছিলেন যে 2024 সালে ঢাকা চাকরি করতে, তিনি বললেন যে আমার চাকরি শেষ হবে 51 সালে, তখন হচ্ছে ওইটা ঢাকা শহরে প্রস্তাব করা জায়গাটা পাবো এখন না, এখনই তো পাওয়া যায় না। তুমি হচ্ছে ঢাকা শহরে প্রস্রাব করতে গেলে 10 টাকা, আগে 5 টাকা ছিল। ঠিক আছে, আমি নিজেই ঢাকা আসছি, 19 বছর ছিলাম ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে 19 বছর, মানে কি অনেক দিন না? কোথায় ছিলেন? খিলগাঁও, এই স্টেশনের পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওইদিকে আমি থাকছি, তোমার ওইদিকে মালিবাগ, মগবাজার, তারপর তোমার এইদিক দিয়ে প্রচুর থাকছি। তোমার কমলাপুর স্টেশনের এদিক দিয়ে, তোমার ওইদিকে হচ্ছে মুগদা। হ্যাঁ, চেনো কিনা? মুগদা আশেপাশে। হ্যাঁ, ওই তুমি যেখানে শেওড়া খিলগাঁও বলতেছ, তারপরে এই পাশে যে ওই দিক দিয়ে ড্যামরা যাওয়া যায়। ছোট পঞ্চম শ্রেণী, তো বেশি একটা শ্রেণী। তো যাই হোক, আমরা এই আলোচনাগুলো রিলেটেড রাখবো সবসময় কিসের সাথে? শিক্ষার সাথে। কোন শিক্ষা? শারীরিক শিক্ষা। কেউ যদি বলে শারীরিক শিক্ষার মূল একটা উপকরণ বলেন, তো যে উপকরণটা না হলেই না, প্রথম কথা হলো খোলা জায়গা। ঠিক আছে, সেটা যে লিগালি খেলার মাঠ সেটা না হলেও চলবে, কিন্তু আমার একটা খোলা জায়গা
দরকার। কারণটা কি? শারীরিক শিক্ষার মূল নীতি হলো ছেলে মেয়েদের খোলা জায়গায় ওয়ার্ম আপ করার একটা ব্যবস্থা করা। এই জিনিসটা যতক্ষণ আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শারীরিক শিক্ষা মানে এই যে শিক্ষা সহায়ক উপকরণ কি, তাহলে আমরা এখানে লিখবো যে কোনো শিক্ষার জন্য শিক্ষা উপকরণ সময়ের গুরুত্ব অপরিসীম। এই ক্ষেত্রে শারীরিক শিক্ষা মানে সহায়ক উপকরণ হিসেবে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ লাগতে পারে। কারণ শারীরিক শিক্ষা বিভিন্ন আমাদের বাংলাদেশে মোটামুটি 21টা ইভেন্টে খেলাধুলার ওয়ার্ম আপ করানো হয়ে থাকে। 21টা ইভেন্ট আছে। আমি বিকেএসপিতে কোর্স করতেছি, তো ওখানে টোটাল বাংলাদেশে 21টা ইভেন্ট। তার মধ্যে নর্মালি যে ইভেন্টগুলো গ্রামগঞ্জে চলে সেরকম একটা ইভেন্টস উদাহরণ দিয়ে দিবা। যেমন ধরি ফুটবল খেলার ক্ষেত্রে, তো ফুটবল খেলার ক্ষেত্রে আমার প্রথম একটা ফাঁকা জায়গা বা খোলা মাঠ, যেখানে আমরা নিমিশেই কতগুলো ছেলে মেয়ে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া যেতে পারে। একটা ফুটবল, দুটো গোলবার, এপিটোপিট, তারপরে নেট, জাল, পোশাক, তারপরে বুট, শু, মোজা, বিভিন্ন সেফগার্ড, বিভিন্ন আছে না। তাহলে গড়ে তোমার এই জিনিসগুলো। আর নির্বাচনের নীতিসমূহ কি, যে ওই ইভেন্টে তুমি যে জিনিসগুলো নির্বাচন করছো সেগুলো উপযোগী কিনা। তুমি ফুটবল খেলার যন্ত্র সামগ্রী কিনতে, যে ক্রিকেট খেলার ইনস্ট্রুমেন্ট কিনে ফেলছো, তা তো হবে না। তোমাকে যে যে জিনিসটার যে ইভেন্টসে যেটা প্রয়োজন ঠিক সেইটা ও বৈশিষ্ট্য উপলব্ধি করেই তোমাকে এগুলো কালেকশন করতে হবে। বুঝা গেল? আচ্ছা, ঠিক আছে। পাঁচ নম্বর, শিক্ষাদান পদ্ধতি কি? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেকটা রিলেটেড শিক্ষার সাথে। হ্যাঁ, প্লেটোর শিক্ষা ব্যবস্থা, অ্যারিস্টটলের শিক্ষা ব্যবস্থা এরকম, ডুরখাইমের শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, হারবার্ট স্পেন্সারের শিক্ষা ব্যবস্থা, জন লকের, বার্কলি, ডেভিড হিউমের, মানে ইমানুয়েল কান্ট, এরকম অনেকে আছে। হ্যাঁ, তারপরে ওই যে তোমরা পড়ছো কিনা, ও পড়ছে হয়তো, উইলিয়াম লিলি, হ্যাঁ, তারপরে এগুলো রেনে ডেকার্ট, তারপরে লেমমার্ক, এদের। আচ্ছা, তো দেখো শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতিটা কিন্তু আবার শিক্ষার সাথে রিলেটেড। শিক্ষাদান পদ্ধতি, তুমি ছাত্রদের শিক্ষা দিবা কি কি পদ্ধতি, আমি এর আগে আলোচনা করেছি। শিক্ষাদান পদ্ধতি মূলত 3-4 প্রকার, 4 প্রকার। তো তোমরা এর আগে দেখো, ওখানে শর্ট পোস্টেও আলোচনা করা আছে। তো এটা হচ্ছে শিক্ষাটা কিভাবে অ্যাপ্লাই করবা, তার প্রশ্নটা লেখে নাও, পরে আর একটু দরকার হলে খুচরা আলোচনা করে নেবো। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ শিক্ষা বলে এটাকে। সাধারণ শিক্ষাটা হচ্ছে সার্বিক, যে কোনো বিষয়ের তোমার শিক্ষা হতে পারে সেটা। আর যেমন শারীরিক শিক্ষা, শরীর সংক্রান্ত একটা বিষয় এখানে রিলেটেড। ঠিক আছে, শরীর সংক্রান্ত একটা বিষয় এখানে সরাসরি রিলেটেড। ফিজিক্যাল এডুকেশন, তুমি ফিজিক্যাল এডুকেশনের সাথে কিন্তু 3টা জিনিস রিলেটেড। আমি এর আগেই বলছিলাম যে ফিজিক্যাল এডুকেশন হচ্ছে তোমার সর্বপ্রথম হচ্ছে মানসিক বিষয়টা দেখে, তারপরে কি দেখে, দৈহিক ব্যাপার। কারণ মানসিক অবস্থায় তোমার ফিট নেই, তো কিভাবে তোমার শরীরে কোনো আঘাত পাত কিছু নেই, কিন্তু তুমি শারীরিকভাবে খুব মাথা ব্যথা করতেছে, তুমি কি খেলতে পারবা? যদিও তুমি হচ্ছে ফিট। আবার এদিকে মাথা ব্যথা ট্যাথা কিছুই নেই, তোমার এক পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে, সেক্ষেত্রে তুমি কি খেলতে পারবা? তার মানে আমার কয়টা দিক দেখা লাগবে? এই 2টো দিক। আর একটা দিক হলো আমার প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস, আমি শিক্ষাই নেইনি এই বিষয়ে। যদি শারীরিক শিক্ষায় কোন খেলাটা কিভাবে খেলতে হয় সেটাই আমি জানি না, তাহলে আমি অ্যাপ্লাই করব কিভাবে? আমি এই জন্য এর আগেই বলছিলাম যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। তাহলে চর্চা একজন মানুষকে
একটা পারফেক্ট হিসেবে গড়ে তোলে। তো তাহলে তোমার সুস্থতা, তা না হলে মানুষ এত চর্চা করে কেন, ট্রেনিং এ যায় কেন? আমি এর আগেও বলছিলাম যে তুমি কাজ করতেছো, আমরা কাজ অফিসে কাজ করতেছি, তারপরেও আমাদের ওই কাজের উপরে ট্রেনিং এর জন্য ডাকে। কারণ কি? কারণ জানার কোনো শেষ নাই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার গেল। 6 নম্বর আছে উপস্থাপন পদ্ধতি। উপস্থাপন পদ্ধতি কি? কি করে কি লিখবো? কি করে কি লিখবো? উপস্থাপন পদ্ধতি কি? এটা হোয়াটসঅ্যাপ, উহা কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। এখানে তোমার যে কোনো দুটো পদ্ধতি থাকার সম্ভাবনা বেশি, বুঝছো? চারটাই তো আর ব্যাখ্যা করতে পারবো না, তো দুটা হচ্ছে থাকবে, উল্লেখ থেকে যেতে পারে। আমি আলোচনা করে দেবো না, এটা এত সহজ। উপস্থাপন তো জানেন, ব্যক্তিগত উপস্থাপন, ওই দিনে তো আলোচনা করলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, উপস্থাপন ব্যাপারটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। কিভাবে উপস্থাপন দেখবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তোমরা দেখছো কিনা জানি না, এটা কিন্তু শিরোনাম উল্লেখ করে দেওয়া হয়। তুমি বঙ্গবন্ধু আদর্শ নিয়ে আর তুমি হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দুইজনের তর্কাতর্কি হবে উপস্থাপন। এটা হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন। তারপর অনেক সময় ব্যক্তিগত বাদে আছে, বহিরাগত আছে, দলগত উপস্থাপন আছে। ওখানে কিন্তু দলগতও থাকে, একক উপস্থাপন আছে, দলগত আছে, দেখবা আছে না সেই বিষয়গুলো। আচ্ছা, আধুনিক শিক্ষা মুছে দিলাম, কেউ লেখতে মিস করলো কিনা আমার। দেখো, আধুনিক শিক্ষায় আধুনিক শিক্ষা দান, আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে একজন আদর্শ প্রশিক্ষকের, শিক্ষকের বা শিক্ষকের এই প্রশ্নটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক শিক্ষার সাথে জড়িত বিষয়টা কিরকম, প্রশ্নটা লিখে নাও। যেমন তুমি একটা বিষয়ে অবগত, ভালো রকম জানো, ভালো রকম বুঝো, কিন্তু দেখা যাচ্ছে ফুটবল খেলায় একজন প্রশিক্ষক রয়েছেন যিনি ফুটবল ভালো প্রশিক্ষণ দেয়, ভালো রকম জানে, কিন্তু দেখা যাচ্ছে সে লুঙ্গি পরে হচ্ছে কাঁচা দিয়ে, হ্যাঁ কি বলে গ্রামের ভাষায় কাঁচা দেওয়া বলে, বা টাইট ফিট করে নিয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে, কারণ সে আধুনিকতার মধ্যে নেই। আমার জানি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আছে, আমরা একটা ফর্মালিটিস আছে, এর একটা নির্ধারিত ড্রেস আপ আছে, এর একটা নির্ধারিত রুলস আছে, এর কতগুলো নিয়মতান্ত্রিক ধাপ আছে, একবারেই তোমাকে ফাইনাল মাঠে নামিয়ে দিতে পারি না। তো আমি তার মানে আমি কি বোঝা গেল যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষকের বা প্রশিক্ষকের বেশ কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, তার কতগুলো নিয়মতান্ত্রিক প্রসিডিওর থাকতে হবে, সে এই বিষয়ে অভিজ্ঞ কিনা, আবার তার বাস্তব দক্ষতা আছে কিনা। অভিজ্ঞতা আর বাস্তব দক্ষতা আর এক জিনিস। কিরকম, আমি বই পড়েছি অনেক,
ঠিক আছে, শারীরিক শিক্ষার এমন কোনো ডিগ্রি নীতি বাকি নেই, কিন্তু ও কোনোদিন পেলে আসছিল না। তাহলে কি হলো বলো? তাহলে তার হচ্ছে স্কিল, দক্ষতা নেই, কিন্তু তার হচ্ছে অভিজ্ঞতাও নেই, কিন্তু পাঠ্যগত জ্ঞান তার অনেক, বিষয়ভিত্তিক জ্ঞান তার কি অনেক। তুমি অনেক শারীরিক শিক্ষা বিষয়ে পড়ছো, তা আমি খেলাধুলাও শিখেছি, বাহিনীতেও প্র্যাকটিস করেছি, আবার ডিগ্রিও নিয়েছি, তিনটাই কম বেশি আমার এক্সপিরিয়েন্সে আছে। তো তোমার মূলত আধুনিক যে শিক্ষাদান পদ্ধতিতে সে তোমার শুধু বইয়েই পড়ছে, ঠিক আছে, কোনো প্রশিক্ষকও ছিল না, বা কোনো জায়গায় খেলাধুলাও করেনি, আবার কোনো জায়গায় প্লেয়ারও ছিল না, বা কোনো পিটি প্যারেডে অ্যাটেন্ডও করেনি। সেক্ষেত্রে কি হবে, আধুনিক পদ্ধতিতে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থায় ইনক্লুড করা যাবে না, কারণ তার যদিও তাত্ত্বিক জ্ঞান আছে কিন্তু ব্যবহারিক জ্ঞান তার নাই। সে মাঠে দৌড়াই নাই, একটা বড় মাঠে কয় রাউন্ড দেওয়া যায়, একটা ছেলের দক্ষতা এইভাবে কতটুকু এক্সপিরিয়েন্স, মানে এটা দৌড়িয়ে না দেখলে তুমি না, তুমি যদি মিষ্টি না খাও তার স্বাদ বুঝবা কিভাবে? হ্যাঁ, আমরা ঝাল খাইছি বিধাই তো আস্ত ঝাল খাইতে ভয় পাই, যে ওতে ঝাল আছে, ঝাল খাওয়ার পরে না টের পাইছি, তাই না? তাহলে আমরা আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে এই আদর্শ প্রশিক্ষকের মূল বৈশিষ্ট্য হলো এই, যে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে একজন প্রশিক্ষকের বেশ কতগুলো ক্যাটাগরি থাকতে হবে। এই যে বললাম, নিয়মতান্ত্রিক রুলস রেগুলেটর জানা আছে কিনা, তারপর সে নির্ধারিত স্টেপ ইনটু ধাপে ধাপে সে এই ধাপগুলো পাড়ি দিয়ে আসছে কিনা, বিভিন্ন শারীরিক এবং দৈহিক মানসিক অবস্থার বিষয়ে সে অবগত আছে কিনা। এই পাশাপাশি যে সাবজেক্টিভ জ্ঞানের দরকার নেই তা না, সাবজেক্টিভ জ্ঞানও তার আছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়গুলো সবকিছু মিলেই এই হচ্ছে। আচ্ছা, 8 নম্বর, ট্রান্সফার অফ লার্নিং। আমি ওই দিন বলছিলাম ট্রান্সফার অফ লার্নিং কি। ট্রান্সফার অফ লার্নিংটা কি আমরা একটু দেখবো এবার। তাহলে আমি এর আগে একদিন বলেছিলাম যে আমি একটা শিক্ষা অর্জন করছি। এই ট্রান্সফার অফ শিক্ষা কিন্তু দুই ধরনের, একটা নঅর্থক আর একটা সদর্থক, অর্থাৎ একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আমি বলেছিলাম নেগেটিভ কোনটা আর পজিটিভ কোনটা। পজিটিভ হচ্ছে, ধরো আমি ফুটবল খেলার একজন প্রশিক্ষক, ঠিক আছে, আমি আরেক জায়গা থেকে মানে আরেকটা ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষা টিক্ষা নিয়ে আসছি, আসার পরে আমি এইভাবেই থাকলাম, আমি কাউকে আর কোনো শিক্ষা দিলাম না। এটা হচ্ছে আমার নঅর্থ, মানে ওই শিক্ষাটা অর্জন করে কোনো লাভই হয়নি, ঠিক আছে। কিন্তু আমি শিক্ষাটা অর্জন করে আসার পরে তোমাদেরকে শেখাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ শিক্ষা, অর্থাৎ আমার শিক্ষার মাধ্যমে তোমরাও উপকৃত হচ্ছে, অর্থাৎ আমার শিক্ষাটার মাধ্যমে তোমাদের কাছে আমি ছড়িয়ে দিচ্ছি। এই ছড়িয়ে দেওয়াটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ লার্নিং। তাহলে আমি শিক্ষা অর্জন করার পরে তোমাদেরকে ছড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমরা বইয়ে আরো ভালো করে দেখে নিবা, সুন্দর করে আমার মুখের ভাষাতে তোমাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ট্রান্সফার মানে কি, আমি অর্জন করেছি, অর্জন করার পরে আবার দিয়ে দিচ্ছি। ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া।
পরিবর্তন, হ্যাঁ, স্থানান্তর। হ্যাঁ, তো আমার মধ্যে ছিল, আমি কিছুটা তোমাদেরকে দিচ্ছি, এইটাকেই বলবো ট্রান্সফার। তাহলে ট্রান্সফার পদ্ধতি কিন্তু দুই প্রকার, দেখবা, নেগেটিভ আর পজিটিভ। পজিটিভ কোনটা? যেটা, যে শিক্ষাটা দিয়ে তোমাদেরকে কিছু উপকার হচ্ছে, অর্থাৎ এটার মাধ্যমে তুমি সঠিকভাবে কোনো কিছু জানতে পারতেছো। যে আমার স্যারে বলছে যে ফুটবল ক্রিকেট খেলার মাঠ গোল হয়, সাধারণত লং সাইডে সীমানা একটু বেশি থাকে, অফ সাইডে কম থাকে, হ্যাঁ, লেগ সাইডে একটু বেশি থাকে, পিছন সাইডে এরকম এরকম, হ্যাঁ, ক্রিজটা এরকম বলার পরে তুমি মাঠে যে ঠিকই ওইটা পেলে, সেক্ষেত্রে তোমার কি এই শিক্ষাটা পজিটিভ, অর্থাৎ এই শিক্ষাটা তোমার গ্রহণযোগ্য পেয়েছে, গ্রহণযোগ্যতা আছে, যেহেতু আমার শিক্ষার সাথে ওই স্যারে বা ওই প্রশিক্ষক যা বলেছে তার সাথে কি রিলেটেড, মিলে গেছে। সেক্ষেত্রে আমি ওনার কাছ থেকে যে শিক্ষাটা অর্জন করেছিলাম তা থেকে উপকৃত হচ্ছি বা লিগাল জানতে পারছি, সেটা হবে ট্রান্সফরমেশন অফ পজিটিভ লার্নিং। আর নেগেটিভ বলতে যেটা একজন জ্ঞান দিল কিন্তু জ্ঞান অর্জনও করলো, আমি জ্ঞান অর্জন করলাম, আমি আর তোমাদেরকে শিক্ষা দিলাম না, বা শিক্ষা দিলাম ভুল দিলাম, বা যে শিক্ষাটা আমি অর্জন করেছি সেটাও ভুল অর্জন করেছি বা ভুল শিক্ষা দিয়েছি, এরকম কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে সেটা নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং হবে। এটা 8 নম্বর গেল নাকি? বয়সের ভিত্তিতে শারীরিক শিক্ষা শিক্ষাদান তাহলে ক্লাসটা শেষ হয়ে গেছে। হুম,